আবার একদিন ঠিকই দেখা হয়ে যাবে, কখনো কোথাও। 5 বছর, 10 বছর, 50 বছর কিংবা শতাব্দী পেরিয়ে একদিন কোথাও দেখা হবে। একদিন আবার ঠিকই দেখা হয়ে যাবে। না জানুক অন্যেরা সে কথা, আমি জানি, তোমাকেও জানিয়ে রাখলুম। সেদিন তোমার মুখ আজকের মতো এমন কঠিন দেখাবে না, ভ্রুভঙ্গিতে থাকবে না ক্রোধের চিহ্ন, চোখে ঝরবে জলধারা, হাতে হাত রাখার উৎসবে। দেখা হবে, আবার একদিন দেখা হবে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর দেখা হবে। মিলে যায় হয়তো কোনো কোনো কবিতা জীবনের সঙ্গে, কোনো কোনো মুহূর্তের সঙ্গে। 90-এর দশকের ছাত্র নেতা শফি আহমেদ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সাবেক সহ সম্পাদক ছিলেন তিনি। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কবিতাটি তিনি পোস্ট করেছিলেন। বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তার প্রতি শ্রদ্ধা জানাই। শুরু করছি কেওয়াই স্টিল সকাল 24। সাথে আছে আমি তাসনুভা মোহনা। আজ মঙ্গলবার 21 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, 4 জুন 2024 খ্রিস্টাব্দ। চলুন শুরু করি আজকের সকাল পত্রিকার সংবাদ শিরোনাম দিয়ে। সমকাল পড়ছি। কর্মী পাঠায় অন্যরা, শত কোটি কামায় এমপিরা। মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী প্রতি আদায় 1,50,000 টাকা। জনশক্তি ব্যবসায়ী শফিক চৌধুরী বলছেন, তাদের টাকা দেওয়া ছাড়া একজন কর্মীও পাঠানো যায়নি। আর বেনজির আহমেদ বলছেন, এমপি ঢাকা 20-এর যাদের অথরাইজেশন ছিল তারা আমার লাইসেন্সে কর্মী পাঠিয়েছে, এটাই নিয়ম। এবারে অন্য একটি শিরোনাম, খাদ্যপণ্যে 10% ওপরেই মূল্যস্ফীতি। ভরা মৌসুমে এবারে দেশে আলু, রসুন, পেঁয়াজ এবং আদার যে দর সেটি নিয়ন্ত্রণে আনা যায়নি। সেই প্রসঙ্গেই এই শিরোনামটি, যার ধারাবাহিকতা এখনও রয়ে গেছে। পড়ছে অন্য একটি সংবাদ শিরোনাম, কর ভ্যাটের চাপ আরও বাড়বে। খাদ্যপণ্য সহ অর্ধশতাধিক পণ্যে বসেছে শুল্ক। নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যে কর ছাড় অব্যাহত রাখা উচিত বলছেন সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ। এদিকে মোবাইল ফোনে কথা বলায় বাড়তে পারে খরচ, বিশেষ হাসপাতালে চিকিৎসা খরচ বাড়তে পারে এবং এসি ফ্রিজ উৎপাদনে ভ্যাট বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আরও একটি শিরোনাম দিয়ে শেষ করব সমকাল, ঠিকাদার মিঠুর জমি দখলকাণ্ডে হেলিকপ্টারে উড়ে যান বেনজির। নীলফামারীতে জুট মিল ও পোল্ট্রি ফার্ম, 7 জেলায় স্থাবর অস্থাবর সম্পদের তথ্য। স্বামীর অবসরের পর 80 লাখ টাকায় কক্সবাজারে জমি বিক্রি করেন জিশান মির্জা। এবারে প্রথম আলো পড়ছে। প্রথম আলোর বেশ কিছু সংবাদ শিরোনামের মধ্যে বাজেট সম্পর্কিত একটু শিরোনাম পড়ছে। এবারে সরকারি দেনা পরিশোধে চাপ আরও বাড়ছে। বিদেশি ঋণ 10 বছরে শোধ দ্বিগুণ। দায় দেনা বৃদ্ধির কারণ হিসেবে বলা হচ্ছে, কাঙ্ক্ষিত হারে রাজস্ব আদায় হচ্ছে না এবং ডলারের মূল্য বৃদ্ধির চাপ রয়েছে। দুঃখিত। মূল্যস্ফীতি প্রসঙ্গ, মূল্যস্ফীতি বাড়ছেই, সরকারি পদক্ষেপ কাজে আসছে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক সুদের হার বৃদ্ধি সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। শ্রীলঙ্কা সফল হলেও বাংলাদেশ পারেনি। সরকারি কর্মচারী ফজলুল কাদের এই প্রসঙ্গে বলছেন, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে আর টাকার মান যেভাবে কমছে, টাকাকে যেন মনে হয় তেজপাতা। মূল্যস্ফীতি বিবেচনায় নিলে প্রতি মাসেই আমার আয় কমছে। এবারে পড়ছি দৈনিক ইত্তেফাক। স্বামী স্ত্রী পরিচয়ে ফ্ল্যাটে ওঠেন শাহীন শিলাস্তি রহমানের জবানবন্দি। সিয়ামকে ভারতের কাছে হস্তান্তর, বাংলাদেশে গ্রেফতারি পরোয়ানা জারি, 10 আসামির ব্যাংক অ্যাকাউন্ট অনুসন্ধান করবে জিবি।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তার কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভায় সভাপতিত্ব করেন। বলেন, ঈদের পর অফিস চলবে ৯টা ৫টা। শাহবাগ থানা সাকুরায় স্থানান্তরে মন্ত্রিসভার অনুমোদন। এবারে পড়ছি কালের কণ্ঠ। এটিও বেনজির আহমেদ প্রসঙ্গ। বেনজিরের ৩ কালো হাত প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, দুদক ও আদালত স্বচ্ছ স্বাধীনভাবে কাজ করছে এবং মেড ইন বাংলাদেশ পণ্যে সুরক্ষা থাকছে। বাজেট 2024-25-এ বলা হচ্ছে 50 বছরে প্রায় 12 লাখ কোটি টাকা পাচার। সবশেষে পড়ছি বণিক বার্তা, তথ্যে অগ্রগতি। গ্যাস সরবরাহ দুর্যোগপ্রবণ বাংলাদেশে ভাসমান এলএনজি টার্মিনাল নির্ভরযোগ্য কি? এখনো চালু হয়নি সামিটের টার্মিনাল। এবং টানা তৃতীয়বারের মতো বিজেপি নাকি ইন্ডিয়া জোট, ভারতে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা আজ। এই ছিল আজকের সংবাদ শিরোনামগুলো। পত্রিকা শেষে এবারে চলুন একটুখানি চোখ বোলানো যাক আবহাওয়ার তথ্যে। আপনাদের জন্য এবারে জানিয়ে দিতে চাই গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং সেই সঙ্গে আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 36.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 36.5, সর্বনিম্ন 28.5, রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 36, সর্বনিম্ন 25.2, ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 35.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 34.5, সর্বনিম্ন 26.7, খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 36, সর্বনিম্ন 28, বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 36.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28.7 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে সিলেটে 23.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে 37 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সোমবার থেকে অব্যাহত আছে বৃষ্টিপাত। বিপদসীমার ওপর দিয়ে বইছে সুরমা কুশিয়ারার পানি। পাহাড়ি ঢলে ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক। বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে সুনামগঞ্জের সব নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদ নদীর পানি বৃষ্টির খবর এবং নদ নদীর পানি বৃদ্ধির খবর জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে এবারে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আর জুয়েল। জুয়েল, শুভ সকাল জানাই। গত কয়েকদিন যাবতেই সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং এই যে বলছিলাম যে সুরমা কুশিয়ারার পানি বৃদ্ধি পাচ্ছে, যার ফলে ভয়াবহ একটি অশনির সংকেত সামনে অপেক্ষা করে আছে। বর্তমান পরিস্থিতি কি আসলে? আরো কি বেশি ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা আছে কিনা জানান আমাদেরকে। গেল কয়েকদিন ধরে কিন্তু এই সুনামগঞ্জে বৃষ্টিপাত অব্যাহত আছে এবং পাশাপাশি কিন্তু পাহাড়ি ঢল অব্যাহত আছে এবং আমাদের সুনামগঞ্জের যে সীমান্তবর্তী মেঘালয়, এই মেঘালয়ের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের কারণে কিন্তু আমাদের পাহাড়ি ঢল অব্যাহত থাকে এবং গত 24 ঘন্টা কিন্তু সুনামগঞ্জে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং আজকে সকাল থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু নদীর পানি বৃদ্ধি এখনো অব্যাহত আছে এবং গেল কয়েকদিনের যে বৃষ্টিপাত এবং যে পাহাড়ি ঢল, সেটার কারণে কিন্তু সুনামগঞ্জের নদ নদীর পানি বেড়েই চলছে এবং নদীতে কিন্তু প্রচুর স্রোত, যার ফলে কিন্তু এই পানি হাওরের বিভিন্ন এলাকায় প্রবেশ করছে এবং নদ নদীর পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু সুনামগঞ্জের যে বিভিন্ন ছাতক, দোয়ারা বাজার, বিশ্বম্বরপুর এবং নিম্নাঞ্চলের যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলোর গ্রামীণ সড়কগুলো ইতিমধ্যে কিন্তু তলিয়ে গেছে। এর ফলে কিন্তু ভোগান্তিতে প্রায় লাখো মানুষ। যদিও এখনো পানি বিপদসীমা ছাড়ায়নি, কিন্তু এই পরিমাণ বৃষ্টিপাতের কারণে কিন্তু যে নদ নদীর পানি বৃদ্ধি যাওয়া এবং হাওরের পানিও কিন্তু ইতিমধ্যে ভরে উঠেছে, যার ফলে কিন্তু একটি ভয়ের সংখ্যা কাজ করছে এবং যদিও পাওয়া বলছে যে বৃষ্টিপাত এবং
পাহাড়ি ঢলের পরিমাণ কম থাকায় নদ নদীর পানি ধীরগতিতে বৃদ্ধি হচ্ছে। তবে এই পরিমাণ বৃষ্টি এবং পাহাড়ি ঢল যদি অব্যাহত থাকে তাহলে একটা বন্যার শঙ্কা রয়েছে এবং প্রশাসন থেকে কিন্তু ইতিমধ্যে বন্যা মোকাবেলা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে এবং তারা বলছেন যেহেতু সবগুলো হাওর খালি ছিল সেই হাওরগুলো ইতিমধ্যে পানিতে ভরে উঠেছে এবং যদি এই বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের পরিমাণ আরো বেশি হয় সেই ক্ষেত্রে একটা বন্যার শঙ্কা আছে। এবং আজকেও আপনারা দেখছেন সুনামগঞ্জ সুরমা নদী পানি বিপদসীমার মাত্র 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী কয়েক ফলে কিন্তু যার ফলে কিন্তু সুনামগঞ্জবাসী 2022 সালের যে বন্যা হয়েছিল সেটার পর থেকে আসলে বন্যা বৃষ্টিপাত হলে একটা আতঙ্কে থাকে এবং এই পুরো জেলার মানুষ কিন্তু আতঙ্কে আছে যাতে বৃষ্টিপাত যদি না কমে সেই আতঙ্কের আরো বেশি কাজ করছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের দুর্যোগ কিংবা বড় ধরনের বন্যার সংখ্যা নেই, যদিও পানি বিপদসীমার নিচে আছে। তবে যদি বৃষ্টিপাত না থামে এবং পাহাড়ের যে চেরাপুঞ্জির যে বৃষ্টি সেই বৃষ্টি বাড়ে তাহলে হয়তো একটা বন্যার সংখ্যা রয়েছে। তবে এখন পর্যন্ত বৃষ্টিপাত থামেনি এবং গত 24 ঘন্টায় নদীর পানি আরো বেড়েছে এবং সুরমা, জাদুগাড়া, কুশিয়ারা সহ সবগুলো নদীর পানি। জি জুয়েল, অসংখ্য ধন্যবাদ আপনাকে সাথে থাকবার জন্য। আর জুয়েল আমাদের সঙ্গে সুনামগঞ্জ থেকে ছিলেন এবং আপনারা জানছিলেন সুনামগঞ্জের বর্তমান পরিস্থিতি। জলবায়ু পরিবর্তন, বিশেষ করে বৈশ্বিক উষ্ণতার কারণে অতীতের যে কোনো সময়ের তুলনায় মানুষকে এখন সবচেয়ে বেশি মোকাবিলা করতে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের। তীব্র দাবদাহ দাবানলের সাথে বেড়েই চলেছে অতিবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের তাণ্ডব কতটা প্রলয়ঙ্কারী হতে পারে আবারও তার সাক্ষী হলো সারা দেশ। সময় যত গড়াচ্ছে ততই স্পষ্ট হয়ে উঠছে ঘূর্ণিঝড় রিমালের ধ্বংসলীলা। দর্শক, মিনা বিলকিস ময়না সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন এবারে আমাদের সঙ্গে। তার কাছ থেকে শুনব রিমাল পরবর্তী ক্ষয়ক্ষতির খবরাখবর। ময়না, শুভ সকাল জানাই আপনাকে। বেশ কিছুদিন আগে রিমালের কারণে সারা দেশের বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানার চেষ্টা করেছি তাৎক্ষণিকভাবে। এবারে রিমাল পরবর্তী যে ক্ষয়ক্ষতি হয়েছে বা সাতক্ষীরায় উপকূলীয় অঞ্চলে যেসব মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কি অবস্থা আমরা জানতে চাই এবং প্রকৃতির কি অবস্থা সেখানকার। তাসনুভা, শুভ সকাল জানাই আপনাকেও। আসলে দক্ষিণ পশ্চিম উপকূলীয় জেলা সাতক্ষীরায় প্রতি বছর প্রায় 2-3টি করে দুর্যোগ আসে এই রিমালের মতো এবং এক একটি দুর্যোগ কাটিয়ে উঠতে না উঠতে আরেকটি দুর্যোগ চলে আসে। এবার দীর্ঘস্থায়ী এই রিমালের তাণ্ডবে কিন্তু উপকূলীয় অঞ্চল আশাশুনি এবং শ্যামনগরে এইরকম আমার পিছনে যে কাঁচা বাড়িটি মুখ থুবড়ে পড়েছে এরকমই হাজারো কাঁচা ঘরবাড়ি কিন্তু আশাশুনি এবং শ্যামনগর উপকূলে মুখ থুবড়ে পড়েছে। কারোর দেয়াল ধসে গিয়েছে, কারোর পুরোটাই একেবারে ভেঙে গিয়েছে এবং কারোর চাল উড়ে গিয়েছে, এরকমটি হয়েছে। কেউ কিন্তু এখনো সেইভাবে ঘুরে দাঁড়াতে পারেনি, কারণ এই উপকূলীয় অঞ্চলের মানুষগুলো অনেক বেশি দরিদ্র এবং হতদরিদ্র যাকে বলে। সাতক্ষীরার আশাশুনি উপকূলীয় অঞ্চলে দয়ারঘাট বেড়িবাঁধের উপর চ্যানেল 24-এর লাইভে যুক্ত করেছিলাম জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে। তারা কথা দিয়েছিলেন যে এই যে ক্ষতিগ্রস্ত মানুষগুলো তাদের কিন্তু সরকারি যে সহযোগিতা সেটি পাইয়ে দেবেন, কিন্তু আজ পর্যন্ত এখনো কেউ এই সরকারি বা অন্যান্য সহযোগিতা পেয়েছে এরকমটি এখনো আমরা দেখতে পাইনি। এই উপকূলীয় অঞ্চলের মানুষরা নিজেরা তাদের দেয়াল ধসে যাওয়া আবার দাঁড় করানোর চেষ্টা করেছে, তাদের এই উড়ে যাওয়া ঘরের চাল সেটিও কিন্তু আবার দেওয়ার চেষ্টা করেছে, ঘরবাড়ি আবার কোনো রকমভাবে তুলে দাঁড়ানোর চেষ্টা করেছে, কিন্তু এই তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারি বেসরকারি সহযোগিতা পায়নি। এদিকে আরেকটু বলে রাখা দরকার যে আম ফসল এবার কিন্তু অফেয়ার, আমের ফলনটা কম হয়েছে, তারপরও কিন্তু যে ফলন হয়েছে সেটি আবার রিমালের তাণ্ডবে সেই আমও কিন্তু ঝরে গিয়েছে, আম চাষি ব্যবসায়ীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে ব্র্যান্ড সাতক্ষীরার হিমসাগর আম, এই হিমসাগর আম কিন্তু সেই অর্থে এখন আর সাতক্ষীরায় নেই। এবার যেটি হিমসাগর বলে চালানো হবে সেটি বাইরের আম সাতক্ষীরায় এলে সেটি হিমসাগর বলে চালানো হবে। এই যে ফসলের ক্ষয়ক্ষতি এবং মানুষের ঘরবাড়ির ক্ষয়ক্ষতি এখনো পুষিয়ে উঠতে মানুষের যে কত বেশি সময় লাগবে সেটি আসলে বোঝা মুশকিল, সেটি আসলে কেউ বলতে পারছে না। তো এই ছিল রিমালের পরবর্তী তাণ্ডবের যে সর্বশেষ এটি।
ময়না, অসংখ্য ধন্যবাদ আপনাকে সাথে থাকবার জন্য। আমিনা বিলকিস ময়না সাতক্ষীরা থেকে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এবং রিমাল পরবর্তী ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে আমরা কথা বলছিলাম আপনাদের সামনে। প্রিয় দর্শক, দেখছেন কেওয়াই স্টিল সকাল 24, সাথে আছে তাসনুভা মোহনা। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি এবারে। আবারও আমন্ত্রণ কেওয়াই স্টিল সকাল 24-এ। আজ সাথে আছি আমি তাসনুভা মোহনা এবং এই সকালে তাদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানাই যাদের আজকের দিনে জন্মদিন। অনেক অনেক অভিনন্দন চ্যানেল 24-এর পক্ষ থেকে। প্রিয় দর্শক, চলুন এবারে জেনে আসা যাক আজ পৃথিবী বিখ্যাত কারা কারা আছেন যাদের জন্মদিন এবং কী কী কৃতকর্মের জন্য তারা পৃথিবীতে আজ স্মরণীয় হয়ে আছেন। 1917 সালের এই দিনে জন্মগ্রহণ করেন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, চিত্রনাট্যকার ও গায়িকা ক্যাথরিন রোজালিন্ড রাসেল। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হল মাই সিস্টার এইলিন, সিস্টার কেনি, মর্নিং বিকামস ইলেকট্রা, আন্টি মেম, আ মেজরিটি অফ ওয়ান ও জিপসি। তিনি 5টি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন হতে 5টি পুরস্কারই অর্জন করেন। 1975 সালের এই দিনে জন্মগ্রহণ করেন অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা ও মানব হিতৈষী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি 3বার গোল্ডেন গ্লোব পুরস্কার, 2বার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার এবং 1বার একাডেমি পুরস্কার লাভ করেছেন। 2001 সালে তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত হন। 1985 সালের এই দিনে জন্মগ্রহণ করেন জার্মান পেশাদার ফুটবলার লুকাস জোসেফ পোডলস্কি। তার বাম পায়ে বিস্ফোরক শট, কৌশল এবং বাম দিক থেকে আক্রমণের তদন্তের জন্য পরিচিত। তিনি জার্মান ইতিহাসে 130 ক্যাপ সহ জার্মান ইতিহাসের 3য় সর্বোচ্চ গোলদাতা। 2017 সালের মার্চে পোডলস্কি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। 1996 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন বুলগেরিয়ান অভিনেত্রী মারিয়া ভালভেজা বাকালোভা। তিনি একাডেমি পুরস্কার, একটি ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব পুরস্কার এবং একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের জন্য মনোনয়ন ছাড়াও ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড সহ বিভিন্ন প্রশংসার প্রাপক। পৃথিবী বিখ্যাত কাদের কাদের জন্মদিন সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। এবারে চলুন জেনে আসি ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটনা ঘটেছিল। 1845 সালের আজকের এই দিনে মেক্সিকো যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হয়। 1878 সালের এই দিনে সাইপ্রাসকে ব্রিটেনের নিকট হস্তান্তর করে উসমানীয় সাম্রাজ্য। 1942 সালে প্রশান্ত মহাসাগরের মিডওয়ে দ্বীপে মিত্রশক্তি ও জাপানের মধ্যে নৌযুদ্ধ শুরু হয়। 1955 সালে ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি টেলিফোন সংযোগ স্থাপিত হয়। 1970 সালের এই দিনে প্রশান্ত মহাসাগরে 169টি দ্বীপ নিয়ে গঠিত টোঙ্গা স্বাধীনতা লাভ করে। 1996 সালে বাংলাদেশে চালু হয় ইন্টারনেট। রাজশাহীতে এবছর আমের উৎপাদন কম হওয়ায় দামও বেশ চড়া। পাইকারি বাজারে গোপালভোগ বিক্রি হচ্ছে 3000 টাকার উপরে। হিমসাগরের দাম আরও বেশি, এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। অন্যদিকে চলন প্রথার কারণে 48 কেজিতে মন হওয়ায় ক্ষতি কাটছে না আম চাষিদের। রাজশাহীর বানেশ্বর বাজার। অন্যান্য বছর ভরা মৌসুমে এই বাজারে আমের গাড়িতে ঠাসা থাকলেও এবার চিত্র কিছুটা ভিন্ন। বাজারে আম কম থাকায় দামও লাগামহীন। যেই আম গেল বছর মন প্রতি 600 থেকে 700 টাকায় বিক্রি হয়েছে, এবার তা বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। সংশ্লিষ্টদের দাবি, এবার অন্তত 50% গাছে আম কম ধরায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। গত বছরের তুলনায় যেটা ছিল 1200 সেটা এবার 2000-এর উপরে, যেটা 2 ছিল ওটা 3-এর উপরে, এবার প্রায় 50%-এর উপরে দাম বেশি। এবার আগের থেকে এবার দেশে আম কম, আমের দাম বেশি। এখন 3000-3200 টাকা মন বিক্রি হচ্ছে গোপালভোগ আম ভালোটা। যারা গৃহস্থ তাদেরকে বাগানে কোনো আম নাই, এবার আমের ফলন কম, এবার দাম আছে মোটামুটি, তারপরেও আশানুর আর কি পাওয়া যাচ্ছে আমার কি। তারপরও চড়া মূল্যের এই পণ্যে ঢলন প্রথা বিদ্যমান রেখেছে ব্যবসায়ী, আড়তদাররা। আম চাষিদের দাবি, বড় বড় পার্টির কাছে প্রতি মনে দিতে হয় 46 থেকে 48 কেজি আম। এতে তাদের লোকসান হচ্ছে মনে 500 টাকা। কৃষকের কোনো আপনার দরদি লোক নাই। কৃষকের এই যে বাজারে আনছি 47 কেজি হলে বেচতে হবে,
45 কেজি বেচতে হবে, 52 কেজি বেচতে হবে। তাহলে এগুলা কাঁচামাল আমরা বাগান থেকে পাড়ি আনার পরে এত ঘোরাতে পারবো না। এখানে যারা মন ভাবে নেয় তারা 45-এ দেয়, কেউ 46-এ দেয়, মানে এটা কথাবার্তার মাধ্যমে দেখা যাচ্ছে 1 কেজি কেউ কম দেয়, কেউ বেশি দেয়। যদিও ঢলন প্রথাকে স্বীকৃতি দিতে নানা অজুহাত আড়তদারদের। কাঁচামালটা প্যাকেটজাত করে যখন বাজারজাতকরণ করছি, সেখানে আপনার ঢাকায় বা চিটাগাং যাইতে যেতে আমরা ওজনটা কমে যাচ্ছে, ওই 40-এ আসতেছে। আর পচনশীল জিনিসের কারণে 40-এ ঠিক আসে না, 42-এ আসে। এই পচনশীল কারণের জন্য 2 কেজি আরও ধরা হয়। এখনো বাজারে ল্যাংড়া, আম্রপালি আর আশিনা আম আসেনি। জনপ্রিয় এসব আমের ফলন কম হওয়ায় শেষ দিকে দাম আরও বাড়বে বলে ধারণা ক্রেতা বিক্রেতার। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। ঢলন প্রথার কারণে 48 কেজিতে মন হওয়ায় আম চাষিরা একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমের দাম যেমন বাড়ছে, ঠিক সেরকমই লিচুর বাজারে লেগেছে আগুন। তরমুজের মতো কেজি দরে বিক্রি হচ্ছে লিচু। 100 বা 1000 হিসেবে কিনে কেজিতে বিক্রি করছেন গাজীপুরের কোনাবাড়ি বাজারের লিচু বিক্রেতারা। এতে হতাশ হচ্ছেন ক্রেতারা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। রফিকুল ইসলাম খানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মহাসড়কের পাশে লিচুর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। 100 হিসেবে কিনে আনা লিচু বোটা কেটে বিক্রি করছেন 200 টাকা কেজিতে। এই দৃশ্য গাজীপুর মহানগরের কোনাবাড়ি বাজারের। বিক্রেতাদের দাবি, ক্রেতার চাহিদার কথা বিবেচনা করে কেজিতে বিক্রি করা হচ্ছে লিচু। বাছাই করে প্রয়োজন মতো কেনার ব্যবস্থা আছে বলেও জানান তারা। কেজিতে বেচার উদ্দেশ্যের লেগে মালটা সলিড পাইতেছে, ওজনে ঠিক পাইতেছে, এবং কি কাস্টমারের নিয়েও খুশি পাইতেছে। গরিব মানুষ আছে যে 50টা লিচু কিনতে পারে না, তার লাগে 25টা লিচু দেয়, 10টা দেয়, 15টা দেয়, সবাই নিতে পারে। কাস্টমারও খুশি, আমরাও খুশি। তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানালেন ক্রেতারা। 100 বা 1000 হিসেবে কিনে কেজিতে বিক্রি করাকে অনেকেই প্রতারণা বলে মনে করছেন। কেউ আবার খুশি কেজিতে কিনতে পেরে। আমার জীবনে আমার 40 থেকে 42 বছর বয়স চলতেছে, আমার জীবনে প্রথম আমি লিচু কিনলাম কেজি হিসাবে। গাছের তো কিনে আনে ফিজ হিসাবে, 1000 হিসাবে কিনে আনে। এখন তো এরা ব্যস্ত আছে কেজি হিসাবে, আবার ফিজ হিসাবে আমরা আগে কিনতাম, এখন তো ফিজ হিসাবে বিক্রি করে না। 50টার নিচে দেয় না, আবার অনেকে আছে 100টার নিচেও দেয় না। সেক্ষেত্রে আমি আধা কেজি নিচ্ছি 100 টাকায়। আমি 1 কেজি লিচু পাইছি মনে করেন যে 55-60টা, 55-60টা 65টা, তাতে আমরা কেজি হিসাবে আমাদের জন্য ভালো হয়েছে। তবে এটি অপরাধ বলে দাবি জেলা প্রশাসকের। মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানালেন তিনি। কালকে বাজার কর্মকর্তা তো জানাই নাই, জানাইলে তো আমরা এরকম ক্ষেত্রে আমরা যে বাজারে এরকম করবে, যে বিষয়ে আমরা ব্যবস্থা নেব আইনগত। কেজি হিসেবে লিচু বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ক্রেতাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। একদিকে হাওরের পানি বৃদ্ধি, ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানকার মানুষ। উপকূলীয় অঞ্চলের রিমালের ঘটনার পরবর্তীতে ক্ষয়ক্ষতিও কিন্তু কম হয়নি। আবার মধু মাসে যেখানে আম, লিচুর মতো ফলগুলো অনেক বেশি সহজলভ্য হবার কথা ছিল, সেখানেও কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানেও দাম বৃদ্ধির ঘটনা। মনে হচ্ছে আপাত দৃষ্টিতে সব কিছুই যেন প্রতিকূলে, অনুকূলে নেই কিছুই। তারপরও জীবন এমন যেখানে ভারসাম্য বজায় রেখেই সামনে চলতে হয়। জীবন হোক সুন্দর, এই প্রত্যাশায় শেষ করছি আজ। শুভ সকাল আরও একবার।